বিবিসি প্রবাহে আজ দেখুন সেনাবাহিনী কেন বিতর্কের মুখে। গণ অভ্যুত্থানের পর মব সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক কেন? যারা সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গায় আসলে সংকটটা রয়ে গেছে। স্বচ্ছ কোনো অবস্থান না থাকার কারণে এটা যে প্রয়োগের জায়গা যখন তৈরি হচ্ছে সেই প্রয়োগে বিভিন্ন রকমের ভিন্নতা তৈরি হচ্ছে এবং যা থেকে কিছু কিছু বিতর্কের জায়গাও তৈরি হচ্ছে। কথা বলবো নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম এবং মানবাধিকার কর্মী নূর খান লিটনের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে কেন একের পর এক বাংলাদেশি জেলেকে অপহরণ করছে আরাকান আর্মি। গণঅভ্যুত্থানের পর টানা 1 বছরেরও বেশি সময় ধরে মাঠে সেনা সদস্যরা, কিন্তু মব সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কিছু ঘটনায় বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর আহত হওয়ার ঘটনাকে ঘিরে এসব বিতর্ক আরও জোরদার হয়েছে। তারেকুজ্জামান শিমুল জানার চেষ্টা করেছেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কেন এমন বিতর্ক। আধা কিলোমিটার দূরে এসে কেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে একটি প্রেস ব্রিফিং হচ্ছে সেখানে আপনি হামলা চালালেন। দলীয় নেতাকর্মীদের উপর সেনা পুলিশের লাঠি পেটার বর্ণনা দিতে গিয়ে কথাগুলো বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত শুক্রবার ঢাকার কাকরাইল এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে লাঠি পেটার ওই ঘটনাটি ঘটে, যাতে দলটির সভাপতি নুরুল হক নূর গুরুতরভাবে আহত হন। গণ অধিকার পরিষদের অভিযোগ, তাদের শীর্ষ নেতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়েছে। এই হামলা শুধুমাত্র ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নয়। হ্যাঁ, আপনি যদি ছত্রভঙ্গ করতেও চাইতেন তাহলে তো আপনি তো হাতে আঘাত করতে পারতেন, পায়ে করতে পারতেন। আপনি কেন মাথায় মারতেছেন? আপনি কেন চোখে মারতেছেন? আপনি কেন বুকে মারতেছেন? আমাদের কাছে এখন যেটি মনে হয় এটা একটা মাস্টার প্ল্যান ছিল এবং সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই নুরুল হক নূরকে চিনতে পারার পরেও এইভাবে হামলা চালিয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে ধরনের ব্যাপক অবনতি লক্ষ্য করা গিয়েছিল, সেটি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রেখেছিল অন্তর্বর্তী সরকার। বলা হয়েছিল 3 থেকে 6 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর সেনাবাহিনীকে আবারও ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় মব সহ নানান ধরনের বিশৃঙ্খলা রয়ে গেছে এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানান প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে। এর মধ্যে গত জুলাই মাসে সংঘর্ষের আরেকটি ঘটনায় অতিরিক্ত বল প্রয়োগ করে সমালোচনার মুখে পড়তে দেখা গিয়েছিল সেনাবাহিনীর সদস্যদের। গত 16ই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার জেরে ওই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে সেনা পুলিশের সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কঠোর অবস্থানের এমন ঘটনার বিপরীতে কিছু ক্ষেত্রে উল্টোচিত্রও লক্ষ্য করা গেছে। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে খুলনার একটি গণপিটুনির ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেও দেখা গিয়েছিল। কারণ নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একদল ব্যক্তি যখন মব তৈরি করে পুলিশ কার্যালয়ের ভেতরেই হিন্দু ধর্মের এক তরুণকে গণপিটুনি দিচ্ছিলেন, তখন সেনাবাহিনীর সদস্যরা পাশেই অবস্থান করছিলেন। কিন্তু গণপিটুনি ঠেকাতে তাদেরকে সেভাবে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। মারধরের এক পর্যায়ে মৃত ভেবে উৎসব মণ্ডল নামের ওই তরুণকে ফেলে যাওয়ার পর সেনা সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কঠোরতা, আবার কোনো কোনো ক্ষেত্রে নমনীয় ভাব দেখানোর এমন ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। মব যে ব্যাপারটা পুলিশের ক্ষেত্রেও আমরা দেখছি, সেনাবাহিনীর ক্ষেত্রেও দেখছি যে যথাযথ ভূমিকা তারা গ্রহণ করতে পারছে না। কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি এক্সট্রিম পর্যায়ে তারা অবস্থান নিচ্ছে, আবার কোন কোন পর্যায়ে দেখছি তারা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছে অথবা পাশ কাটিয়ে যাচ্ছে। এই ধরনের সেনাবাহিনীর অবস্থান মানুষের ভিতর নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন সময় বাংলাদেশে আগেও সেনাবাহিনীকে মাঠে রাখতে দেখা গেছে সরকারকে, কিন্তু কম ক্ষেত্রেই বাহিনীর ভূমিকা নিয়ে এখনকার মতো এমন আলোচনা সমালোচনা হতে দেখা গেছে বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তাদের অনেকে। তাহলে এখন কেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে? সেম সিচুয়েশনে ভিন্ন ভিন্ন এখানে ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একই ধরনের, আপনি আমার পরিষ্কার আছে যে তার কাছে ক্লিয়ার কমান্ড থাকবে, ইনস্ট্রাকশন থাকবে। যদি এরকম হয়
তাহলে তুমি এই ব্যবস্থা নেবে, ওয়ার্নিং দেবা, ওয়ার্নিং না দিলে তাকে এই করবা সেই করবা। এটা আমার মনে হয় একটা যে ইউনিফাইড যে কমান্ড থাকে, যে কি হলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, আমার মনে হয় এখানে এক ধরনের অভাববোধ রয়েছে। সাবেক সেনা কর্মকর্তার মতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে মাঠে রাখা হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের পরিষ্কার নির্দেশনার ঘাটতি রয়েছে। কিন্তু সেই ঘাটতির দায় কার? সেনাবাহিনীর নাকি সরকারের? যারা সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গায় আসলে সংকটটা রয়ে গেছে। অর্থাৎ আমি আবার চলে যাব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে কিভাবে এই আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিটাকে কিভাবে মোকাবেলা করতে চান। তারা আসলে রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচিকে কিংবা রাস্তায় যে সমস্ত প্রতিবাদ কিংবা মোবিলাইজেশন দেখা যাচ্ছে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই সম্পর্কে তাদের মধ্যে সুস্পষ্ট এবং শক্ত এবং স্বচ্ছ কোনো অবস্থান না থাকার কারণে এটা যে প্রয়োগের জায়গা যখন তৈরি হচ্ছে সেই প্রয়োগে বিভিন্ন রকমের ভিন্নতা তৈরি হচ্ছে এবং যা থেকে কিছু কিছু বিতর্কের জায়গাও তৈরি হচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা প্রশ্নের বিষয়ে প্রতিক্রিয়া জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। কিন্তু লাঠিপেটার ঘটনার পর আইএসপিআর থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়েই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন সেনা সদস্যরা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও বিবৃতি দিয়ে লাঠিপেটার ঘটনায় নিন্দা জানাতে দেখা গেছে। সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বক্তব্যের এমন ফারাকের কারণে রাজনীতিতে নানান ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলছে, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারিকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা। আমার সঙ্গে স্টুডিওতে আজ আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যুক্ত হওয়ার জন্য। মিস্টার ইসলাম, শুরুতে আপনার কাছে একটু আসি। আপনি সাবেক সেনা কর্মকর্তা, প্রতিবেদনেই আপনি বলছিলেন যে ক্লিয়ার ইনস্ট্রাকশনের বিষয়টি, তো বাহিনীর প্রতি যদি পরিষ্কার নির্দেশনার কোনো ঘাটতি থাকে সেটা কেন হলো, মানে এর ব্যাখ্যাটা কি? ধন্যবাদ। হ্যাঁ, প্রথমত আজকে অনুষ্ঠানের শুরুতে যে কথাটা বলা হয়েছে যে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক, এই সেনাবাহিনী বিতর্কের প্রশ্নই আসে কেন? যে এই সেনাবাহিনী বিশ্বব্যাপী একবারেই সারা বিশ্বে যেখানেই আমরা দায়িত্ব পালন করেছি কিনা সেখানেই প্রশংসিত, সারা বিশ্বব্যাপী আমরা পৃথিবীতে 1 নাম্বার শান্তি রক্ষায়। আর দ্বিতীয়ত যেখানে ইভেন কি পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ দমনে বা সন্ত্রাস দমনে বা জাতীয় দুর্যোগ দুর্বিপাক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যে প্রশংসিত ভূমিকা, সেটা রাজনৈতিক বলয়ে এসে, রাজনৈতিক ঘূর্ণিঝড়ে এসে, ঘূর্ণি তালের মধ্যে এসে সেনাবাহিনীকে বিতর্ক করার একটা অপচেষ্টা এখানে আছে। আমি সেটার পৃথিবীতে যেখানে হয়তো সেনাবাহিনী পুরোপুরি কোনো কোনো দেশকে তারা সেনা বিদ্রোহের মাধ্যমে শাসন করেছে অথবা কাছেই নাই, বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে সেনাবাহিনী মাঠে, বাট একটা রাজনৈতিক সরকারও আবার ওখানে আছে, এবং রাজনৈতিক সরকার কি সিদ্ধান্ত দিচ্ছে, কি নির্দেশনা দিচ্ছে সেটা আমাদের জানার কথা নয়, বা সেনাবাহিনী সেটা কিভাবে তার কাছে আসছে সেটাও জানার কথা না। ক্ষেত্র বিশেষে যেমন এখানে বলা হচ্ছিল একটু আগেই প্রতিবেদনে, এক এক ধরনের এক এক জায়গায় প্রতিক্রিয়া দেখিয়েছে। সেখানে প্রত্যেকটা জায়গায় তার কমান্ডার আছে, কমান্ডিং অফিসাররা আছে, তাদের উপরে নির্ভর করে অনেক সময় সে কি ধরনের আদেশ দিচ্ছে বা সে কি ধরনের আদেশ পেয়েছে, কোন সময় কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেনাবাহিনী কিন্তু পুলিশ বাহিনী নয়, এটা অক্সিলারি ফোর্সও নয়, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নয়। এটাকে ট্রেন করা হয়েছে দেশ রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেখানে সেনাবাহিনীকে এক সময় তার যে গিভেন টাস্ক সেটা তাকে মার্সিলেস হতে হবে। আপনি শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে ভাই আপনি আসেন, আপনাকে আমি হাত বুলায় দিলাম, এভাবে তাইলে একটা সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলে প্রমাণিত। তো সেরকম একটা বাহিনীকে যখন আপনার সেই দেশেরই জনগণের মুখোমুখি করবেন, তখন সেভাবে সে কিন্তু ট্রেন না, প্রশিক্ষিত না কিভাবে মবকে কন্ট্রোল করবে বা কিভাবে রিয়াক্ট করবে। তার একটাই জানা আছে, সেটা হচ্ছে তার তীব্র প্রতিক্রিয়া দেখানো, সেটা হচ্ছে শত্রুর মুখোমুখি। কিন্তু জনগণ তো শত্রু নয়, কিন্তু আপনি জনগণের মুখোমুখি আপনি সেনাবাহিনীকে এখন দাঁড় করাতে মিস্টার ইসলাম, আপনি বলছেন কিন্তু সেই জিনিসগুলোকে, আমি 1 সেকেন্ড শেষ করছি, সেই জিনিসটাকে সবসময় আমাদের বক্তব্যের মধ্যে আনতে হবে। সেটা বিবেচনায় রেখে সেনাবাহিনীর ভূমিকাটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে।
সেইভাবেই সেনাবাহিনীকে উপস্থাপিত করতে হবে। মিস্টার ইসলাম, আপনি বলছেন যে জনগণের আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে সেনাবাহিনীকে। মিস্টার খান, যদি আপনার কাছে আসি, আপনি বলছিলেন যে যথাযথ ভূমিকা নিতে পারছে না। অতীতে আমরা দেখেছি যে যখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল সে সময় কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু তখনকার প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন, আর এখন একদমই ভিন্ন একটা পরিস্থিতি। আলোচনা আছে যে অভ্যুত্থানের পরে বিভিন্ন পক্ষ শক্তির একটা অপব্যবহার করছে এবং সরকারও এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নমনীয় বলে আলোচনাটা আছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ক্ষেত্রে মব বা অপরাধ এগুলো দমনের ক্ষেত্রে কোন পক্ষ জড়িত সেটাও কি এখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? দেখেন, দৃশ্য তো আমরা যা দেখছি সেখানে এরকম একটি বিষয় মানুষ ভাবতে পারে যে সর্বক্ষেত্রে একই রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একজনের উপর এটা বল প্রয়োগ হচ্ছে ব্যাপক, আরেকজনের উপর পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এই যে মানুষও তো এই জিনিসগুলো বুঝতে পারে। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলে আসলে 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্ট এবং 5ই আগস্টের পর এই তিনটি সময়কে আপনার বিবেচনায় আনতে হবে। 5ই আগস্টের পূর্বে আমরা দেখেছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে 4 থেকে 5টি জায়গায় সরাসরি তারা গুলি করেছে, মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম 3 তারিখের পরে যে সেনাবাহিনীর নমনীয় একটা আচরণ জনগণের সাথে করলো এবং জনগণ আশ্বস্ত হলো যে সেনাবাহিনী অন্ততপক্ষে তাদের দিকে গুলি চালাবে না, বা সেনাবাহিনী একটা অবস্থান নিয়েছে তার দেশের নাগরিকদের সরাসরি তারা গুলি করবে না, এই মর্মে তারা আশ্বস্ত হয়েছে। এবং তারপরে যে ঘটনাগুলো আমরা দেখলাম যে অনেককে, ধরেন একটা সাধারণ নাগরিক প্রশ্ন তুলতেই পারে যে সেনাবাহিনী কি করে আমাদের যে প্রধানমন্ত্রীর ব্যাপারে জনগণের ভিতরে ক্ষোভ আছে, জনগণ তাকে খুনি মনে করে, জনগণ তাকে লুটেরাদের সর্দার মনে করে, তো সে কি করে নির্বিঘ্নে তাকে পালিয়ে যেতে সাহায্য করে এবং সেনাবাহিনীর সাপোর্ট নিয়েই তো তাকে পালাতে হয়েছে, হেলিকপ্টার সেনা জানেই পালাতে হয়েছে। তো এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, অনেকেই বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, যে কারণেই হোক যে সমস্ত রাজনীতিবিদরা আশ্রয় নিয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধেই কিন্তু জনগণের ভিতর ক্ষোভ ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা তো এখন দেখছি অনেকের বিরুদ্ধে মামলা আছে এবং চলছে। অনেকের বিচার শুরু হয়েছে তাদের অনুপস্থিতিতে। এখন মানুষের ভিতর তো প্রশ্ন এটা আসতে পারে যে সেনাবাহিনী তাদেরকে কি করে নির্বিঘ্নে দেশ ছাড়তে সাহায্য করলো, বা এটি তো মনে রাখতে হবে যে সেনাবাহিনীর হেফাজতে যখন ছিল বা তার আশ্রয় যখন ছিল তখন সে আশ্রয় দিয়েছে, বলছে যে আমি জীবন বাঁচাতে, জীবন রক্ষা করতে আশ্রয় দিয়েছি। তার তো এটা তখনই বলা উচিত ছিল যে ঠিক আছে, এদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে জনগণের ভিতরে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশের কাছে তারা দিতে পারতেন, কিন্তু সেটা দেননি। ফলে মানুষের ভিতরে আস্থার একটা সংকট তৈরি হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মানুষ প্রশ্ন করছে। আবার এই সেনাবাহিনী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে করেছেন, যেমন আমাদের বন্যায় তারা ভূমিকা রেখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা অবদান রাখার যেটুক চেষ্টা করছেন, যদি আমরা ধরি কিছু বিতর্ক আছে তারপরেও তারা চেষ্টা করছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সিভিলিয়ানদের মুখোমুখি করানোর যে ব্যাপারটা, কারণ যখন মব তৈরি হচ্ছে, সন্ত্রাস তৈরি হচ্ছে, তখন আমরা দেখলাম কি যে ঘটনার সময় কিন্তু অ্যাকশন দেখলাম না, আমরা দেখলাম যখন একটা প্রেস কনফারেন্স হচ্ছে তখন যে আক্রমণ, এবং এমনভাবে আক্রমণ যেটি বর্বরতার শামিল। মিস্টার ইসলাম, আলোচনা আছে যে গণঅভ্যুত্থানের পর বছর গড়িয়ে গেলেও সেনাবাহিনীকে কেন মাঠে রাখতে হচ্ছে, কারণ সরকার এখনো আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এদেরকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে সেভাবে তৈরি করতে পারেনি এতদিন পরেও। কিন্তু লম্বা সময় ধরে যখন সেনাবাহিনীকে এভাবে মাঠে রাখা হচ্ছে, তাদের তো একটা ট্রেনিং, প্রশিক্ষণের বিষয়ও আছে, আপনি বলছিলেন। কিন্তু সেনাবাহিনী নিয়ে বিতর্ক এবং এই পরিস্থিতিকে সেনা সদস্যদেরকেও আসলে প্রভাবিত করতে পারে, এবং সেটা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে দীর্ঘমেয়াদে কি প্রভাব রাখতে পারে? ধন্যবাদ। আমি এখানে জনাব নূর খানের একটা কথার আগে একটু সামান্য পিছন ফিরে আলোচনা করে নেই। এখানে সেনাবাহিনী বিতর্কিত হওয়ার বিষয়টা, এটা যার যার প্রেক্ষাপট থেকে, যার যার দৃষ্টিভঙ্গি থেকে। আমার মনে হয় সেনাবাহিনী এখানে বিতর্কিত হওয়ার তেমন কোনো কাজ করে নাই। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত
সেনাবাহিনী যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই প্রেক্ষাপট এই জাতির ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেদিন যদি সেনাবাহিনী সেই ভূমিকা পালন না করতো, এই জাতির অস্তিত্ব, এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুর উপরে হুমকি সৃষ্টি হতো। সেটা সেই প্রেক্ষাপট বিশদ একটা আপনার মনে হয় ক্যানভাস লাগবে যেখানে আলোচনা করার, সেটাকে বিতর্কিত করার এখন কোনো স্কোপ নাই। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন, এখানে প্রত্যেকটা পক্ষের স্ব স্বার্থ আছে। রাজনৈতিক দলগুলি প্রত্যেকের যার যার স্বার্থ থেকে সে তার দৃষ্টিভঙ্গি থেকে অবস্থানকে বিচার বিশ্লেষণ করে। ইভেন কি এই অন্তর্বর্তী সরকার তারও একটা স্বার্থ নিয়ে সে একটা পক্ষভুক্ত। এখন এক একটা রাজনৈতিক দল এক এক ধরনের দৃষ্টিভঙ্গি, একমাত্র সেনাবাহিনী এখানে কোনো পক্ষভুক্ত নয়, আমি এখনো পর্যন্ত যেটা জানি এবং বলি, বিশ্বাস করি। সুতরাং সেনাবাহিনী এখানে কোনো পক্ষভুক্ত যেহেতু নয়, বিতর্ক কথাটা যার যার প্রেক্ষাপট থেকে যার যার দৃষ্টিভঙ্গিতে যখন তার স্বার্থের উপর আঘাত আসে তখন সে মনে করে সেনাবাহিনী তো আমার বিপক্ষে। আবার যার যার একটা দলের প্রতি যখন একটু করে মার খায় সে বলে যে আমার বিপক্ষে সেনাবাহিনী। এই যে এখন এক পক্ষ মার খালো আমার বিপক্ষে সেনাবাহিনী, ওদিন গোপালগঞ্জে মার খালো এক পক্ষ আমার বিপক্ষে সেনাবাহিনী, এবং সাথে সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের পদত্যাগ চাই ওটাতে। আরে বাবা, পদত্যাগ করলো তো যে অবস্থায় দেশে যে কামড়ি শুরু হতো সেটা তো একটা এখানে বায়াফ্রার মতো একটা অবস্থা হতো, এখানে শ্রীলঙ্কার অবস্থা থেকে আরো খারাপ অবস্থা হতো। যারা কি করেছে, সেনাবাহিনী কি করেছে, এটা একেবারেই একটা আমার মনে হয় ইতিহাসের প্রেক্ষাপটে সমস্ত তথ্য আপত্য নিয়ে যখন আলোচনা হবে তখন দেখা যাবে এই জাতির সার্বভৌমত্ব রক্ষা, যেটা which is the prime objective of the military, they have অক্ষরে অক্ষরে তারা সেটা পালন করে। ধন্যবাদ। মিস্টার খান, মানে অতীতে সেনাবাহিনীর প্রতি সাধারণের যে একটা সমীহ একটা দৃষ্টিভঙ্গি, গণ অভ্যুত্থানের পর সেখানে পরিবর্তন এলে কিংবা সেনাবাহিনীর ভাবমূর্তিতে যদি কোনো ধরনের প্রভাব পড়ে, সেটা কি কিছু পক্ষের জন্য, যেটি বলছিলেন মিস্টার ইসলাম, কিছু পক্ষের জন্য যারা সুযোগ সন্ধানী তাদের জন্য সুবিধার একটা জায়গা তৈরি করতে পারে? তা তো অবশ্যই, কারণ এখানে তো সব পক্ষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আর এইবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। অন্যান্য বারের যে ঘটনা, 90-এর আন্দোলন বলি বা আগে পিছের যে সমস্ত আন্দোলন, তার একটা রাজনৈতিক দাবি ছিল, কাঠামো ছিল, রাজনৈতিক দল মুভমেন্টের ফ্রন্টলাইনে ছিল। এইবারের ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে হয়েছে। এবং এইবারের ঘটনার পরবর্তীতে আপনি দেখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে তো পুলিশের অবস্থানটা কী ছিল? পুলিশ পালিয়ে গেছে, পুলিশের থানা লুট হয়ে গেছে, এবং পুলিশকে মানে বারবার তাগাদা দিয়ে আনতে হয়েছে, এবং সেনাবাহিনী এখানে একটা অনেক বড় ভূমিকা নিয়েছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। আবার কিছু ভূমিকা আছে যে ভূমিকা নিয়ে অবশ্যই বিতর্কের জন্ম দিয়েছে। আপনি চাইলেই এইটা উড়াই দিতে পারবেন না যে এই ঘটনাগুলির সাথে তারা যুক্ত না। এখন প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত দাবি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখছি, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। সেনাপ্রধানের পদত্যাগ বা এই বিষয়গুলির সাথে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। কারণ এখন মনে রাখতে হবে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে, এবং সেখানে আমাদের প্রত্যেকের একটা ভূমিকা আছে। পাশাপাশি সেনাবাহিনীরও নিজেকে মানে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যাহা করণীয় সেটা কিন্তু তাকে করতে হবে। তিনি মানুষ ওয়ান্টেড যারা আইনের চোখে, তাদেরকে আপনি ছেড়ে দিবেন, ওইটা নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা তো হওয়ার কথা না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের নাফ নদী ও সেন্ট মার্টিনের দক্ষিণ সাগর থেকে একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জেলেদের পরিবার এজন্য দায়ী করছে মিয়ানমারের সশস্ত্র আরাকান আর্মিকে। গত এক মাসে অন্তত 100 জন জেলে নিখোঁজ হওয়ার পর আতঙ্কে অনেকেই সাগরে যাওয়া বন্ধ করেছেন। কিন্তু কেন এই পরিস্থিতি? কক্সবাজারে টেকনাফ উপকূলে গিয়ে জানার চেষ্টা করেছেন তাফসির বাবু। বাংলাদেশ মিয়ানমারকে আলাদা করা নাফ নদী, যেটি এখন জেলেদের কাছে একরকম আতঙ্কের নাম। নাফ নদীর আশেপাশে বাংলাদেশে যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষের মূল জীবিকা চলে মূলত এই নাফ নদীকে ঘিরে। এখানকার মানুষজন এই নাফ নদীতে এসেই মাছ ধরে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে এই নদী থেকেই অনেক জেলে নিখোঁজ হয়েছেন। তাদের অভিযোগ হচ্ছে এই নিখোঁজের ঘটনাগুলো ঘটছে মূলত আরাকান আর্মিদের মাধ্যমে। গত এক মাসে নাফ নদী এবং এর মোহনায় বঙ্গোপসাগর থেকে নিখোঁজ হয়েছে 99 জন জেলে, যাদের কেউই পরে আর ফেরত আসেনি। টেকনাফের শাহপুরী দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদের ছেলেকে তার চোখের সামনেই নাফ নদী থেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 10 দিন আগের সেই ঘটনার সময় রশিদ আহমেদ নিজেও ছিলেন নদীতে। আমি ছিলাম আমার নৌকায়,
ও আসলে তারার নগদ, তো তারার নগদে ও বলছিলাম না, ওই তারাতে জাল আসছিল, পানি মুড়ে জাল টানি আলাইতে ওই স্টুপুর আয়ের দড়ি ফেলাইছে। হ্যাঁ, আমরা পালা গেছি। সেদিন আরাকান আর্মি নৌকা সহ ধরে নিয়ে যায় 5 জনকে। তাদেরই একজনের স্ত্রী এখনো খুঁজে ফিরছেন স্বামীকে। অনুরোধ জানাইছি আমার স্বামীটা আমি যেন পাই। একই অবস্থা 8 মাসের অন্তঃসত্ত্বা পারভিন বেগমেরও। তার স্বামী নিখোঁজ হবার কয়েকদিন পর মিয়ানমারের একটি ওয়েবসাইটে তার স্বামীসহ অন্য জেলেদের ছবি প্রকাশিত হয়, যেখানে বলা হয় আরাকান আর্মি তাদের গ্রেপ্তার করেছে। আমার স্বামী এটা, আর বাকিগুলো এটা আমার আপন ভাই, এটা মত ভাই, এটাই মত ভাই, এটাই মত ভাই আমার। আচ্ছা, আমরা জানি না, মানে মারা গেছে না জীবিত আছে আমি জানি না, কিছু খবর পাই না। এই 5টি পরিবারের যেই 5 জন জেলে নাফ নদী থেকে নিখোঁজ হয়েছেন, এই পরিবারগুলো জানে না তারা কিভাবে ফিরবে বা আদৌ ফিরতে পারবে কিনা। তাদের অভিযোগ এই 5 জেলেকেই ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কিন্তু আরাকান আর্মি নদী থেকে কেন জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলি কয়েক মাস আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর ছাড়া পেয়েছেন এমন একজন জেলের সঙ্গে। ওরা বলতেছিল মায়ের মাসিমানা কেন মাছ মারতে এসেছিলাম। আমরা তো জানি না এটা মায়ের মাসিমানা, আমরা তো সমান মাছ দেখেছিলাম, আমরা ওটা মনে করছিলাম আমরা বাংলাদেশের সীমানায়। ওরা আমাদের নৌকায় পাড়িয়ে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে বুটের এক পাশে রেখে দিল। নাফ নদীর বাংলাদেশের জলসীমায় এরকম কোস্টগার্ডের সতর্ক পাহারা রয়েছে, আবার নদীর ওপারে মিয়ানমার অঞ্চলে সেখানে আরাকান আর্মিও সতর্ক অবস্থায় রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে নাফ নদীতে এই সতর্ক পাহারার মধ্যেই একের পর এক বাংলাদেশের জেলে নিখোঁজ হচ্ছেন। কিন্তু সেটি কিভাবে ঘটছে বা কী কারণে ঘটছে সেটাই এখন বড় প্রশ্ন। তবে কোস্টগার্ড বলছে বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না। আমরা বেশিরভাগ সময় দেখেছি যে জেলেরা বাংলাদেশ মায়ানমার যে সীমারেখা আছে এই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে তারা অধিক মাছ ধরা আশায় অথবা অসাধারণতাবশত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে। তবে কারণ যেটাই হোক, টেকনাফের বোট মালিক সমিতির এই সভাপতি জানাচ্ছেন আরাকান আর্মির আতঙ্কে তাদের কোনো জেলে এখন সাগরে যাচ্ছেন না, ফলে ব্যবসা ক্ষতির মুখে। প্রতিদিন 80-70 টাকা 80টা যায়, এখন একটাও যায় না, এক সপ্তাহ গাড়ি। আপনি দেখেন, আপনারা ভিডিওতে দেখেন, সবগুলো দেখেন। বোট মালিকরা জানাচ্ছেন তাদের ভাষায় নাফ নদীর মোহনায় ডুবোচরের কারণে কিংবা স্রোতের টানে জেলে নৌকাগুলো অনেক সময় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে, কিন্তু সেটা নিয়ে এর আগে মিয়ানমার সেভাবে বাধা দেয়নি। তবে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সীমান্তের দখল নেয়ার পর পরিস্থিতি পাল্টে গেছে। বাধা দেয়া তো বটেই, ধাওয়া করে জেলে নৌকা আটকের পর এর ভিডিও আরাকান আর্মি নামের বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তোমাদের বাড়ি কোথায়? থানা। যদিও জেলেদের কেউ কেউ দাবি করছেন তাদের ভাষায় বাংলাদেশের জলসীমা থেকেও আটকের ঘটনা ঘটছে। ওরা তো আক্রমণ করে, ওরা তো সীমানা পারে তো জায়গা ধরে নিয়ে যা সময়। কিন্তু আরাকান আর্মির হঠাৎ এমন আক্রমণাত্মক হয়ে ওঠার কারণ কি? নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট এবং স্থানীয়রা এখানে কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করছেন। প্রথমটি হচ্ছে নৌপথে সরকারি হামলার আশঙ্কা, দ্বিতীয়টি হচ্ছে জেলে নৌকা আটকের পর লাখ লাখ টাকার মাছ, জাল, খাবার ও অন্যান্য সরঞ্জাম দখল করা, আর তৃতীয়টি হচ্ছে জেলেদের আটকের মাধ্যমে বাংলাদেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিচালনা এবং এর মাধ্যমে এক ধরনের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা। ব্যবসায়ীদের মধ্যেও একই ধারণা পাওয়া যাচ্ছে। হয়তোবা ওনারা হয়তো আমাদের সরকারকে চাপে রাখতেছে, হইতে পারে এটা। আমাদের সাথে যদি ওর পক্ষের লোক যদি আমাদের সাথে যদি যোগাযোগ করতো, কি চাচ্ছে না চাচ্ছে এটা বলতে পারতাম। তো ওনাদের আমাদের সাথে কোনো যোগাযোগ নাই তো। কিন্তু তাহলে নিখোঁজ জেলেদের ফেরত আনা কীভাবে সম্ভব হবে? এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে খোদ কোস্টগার্ড বলছে রাখাইনে নির্দিষ্ট বৈধ কোনো সরকারের অস্তিত্ব না থাকায় জেলেদের ফিরিয়ে আনা সময় সাপেক্ষ হতে পারে। ফলে একদিকে নাফ নদী ও সাগরে জেলেদের জীবিকায় টান, অন্যদিকে নিখোঁজ জেলেদের সন্ধান চেয়ে স্বজনদের অপেক্ষা। এই দুটো সমস্যার দ্রুত সমাধান কিভাবে হবে সেটা এখনও অস্পষ্ট। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। এই ছিল আজকের মতো। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা যেখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।